নমস্কার বন্ধুরা, আপনি কোনো জমি বা বাড়ি কেনার 2 বছর পরে যদি সেটাকে বিক্রি করে দেন এবং সেইখান থেকে যদি আপনার লাভ হয়, তাহলে সেই লাভের উপর কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হয়। এটাকে বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স। এমনিতে যদি আপনি ওই জমি বা বাড়ি বিক্রি করার পরে যে লাভটা হলো, সেই টাকায় যদি আপনি আবার নতুন করে জমি বা বাড়ি কিনে ফেলেন, তাহলে আপনাকে আর ট্যাক্স দিতে হবে না। কিন্তু যদি এমন হয় যে আপনি আর নতুন করে বাড়ি কিনতে চান না, সেই টাকাটা আপনি ইনভেস্ট করতে চান এবং সেইখান থেকে প্রতি মাসে ইনকাম করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য একটা অপশান আছে যে কিছু কিছু জায়গা আছে যেখানেতে ইনভেস্ট করলে আপনার যে ক্যাপিটাল গেন, সেই গেনের কারণেতে আপনাকে কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না। তো সেই রকমই একটা ইনভেস্টমেন্ট অপশান হলো ক্যাপিটাল গেন বন্ড। এবার স্বভাবতই আপনার মনে প্রশ্ন আসবে যে এই ক্যাপিটাল গেন বন্ডটা কী। দেখুন, ক্যাপিটাল গেন বন্ড হলো যে কিছু সরকারি সংস্থা আছে বা কিছু পাবলিক সেক্টর ইউনিট আছে যারা বন্ড ইস্যু করে, যেই বন্ডেতে আপনি ইনভেস্ট করলে আপনার যে ওই ক্যাপিটাল গেনটার জন্য কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। ইনকাম ট্যাক্সের একটা সেকশন আছে, সেটা হলো সেকশন 54EC। তো এই ধারাতে আপনি 50 লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেন ছাড় পাবেন যদি আপনি এই ধরনের বন্ডেতে ইনভেস্ট করেন। এবার আপনার মনে প্রশ্ন আসবে, এই যে আপনি ক্যাপিটাল গেন বন্ডের কথা বলছেন, এই বন্ডগুলো কারা ইস্যু করে? 4টে সরকারি কোম্পানি আছে যারা এই বন্ড ইস্যু করে। সেগুলো কারা? প্রথম যেটা, সেটা হলো REC বা রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন। এরা যে বন্ড ইস্যু করে সেটাকে বলে REC বন্ড। তো REC বন্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। দ্বিতীয় হলো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, সংক্ষেপে যেটাকে বলা হয় NHAI, এদের যে বন্ড, এই বন্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। 3 নম্বর হচ্ছে পাওয়ার ফিনান্স কর্পোরেশন লিমিটেড বা সংক্ষেপে বলা হয় PFC। তো ওই PFCর বন্ডে ইনভেস্ট করতে পারেন। 4 নম্বর হলো ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন, সংক্ষেপে যেটাকে বলা হয় IRFC। তো এই IRFCর যে বন্ড, সেই বন্ডেও যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনার ওই যে ক্যাপিটাল গেনটা, তার জন্য কোনো ট্যাক্স দিতে হবে না। এবার বন্ড ইনভেস্টমেন্ট নিশ্চয়ই আপনি জানেন। যদি না জেনে থাকেন, বন্ড ইনভেস্টমেন্ট নিয়েও একটা ভিডিও অলরেডি আমার বানানো আছে, সেটা একবার দেখে নেবেন, ভিডিওর শেষে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তবু সংক্ষেপে বলে দিই, বন্ড ইনভেস্টমেন্ট মানে হলো যে আপনি ওই বন্ডটা কিনলেন, বন্ডটা একটা নির্দিষ্ট টেনিয়রের জন্য থাকবে। তো সেই টেনিয়রের জন্য টাকাটা ওরা আপনার থেকে নিয়ে নেবে, কিন্তু তার জন্য প্রতি বছর আপনাকে সুদও দেবে। আপনি প্রতি বছর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ সুদ পাবেন সেই বন্ডের জন্য, এবং যখন বন্ডটা ম্যাচিওর হয়ে যাবে, অর্থাৎ 5 বছর পরে আপনি আপনার আসল টাকাটা আবার ফেরত পেয়ে যাবেন। তো এইটা হলো একদম খুব সহজ ভাষায় বন্ড ইনভেস্টমেন্ট। এইবার এই যে বললাম যে এই বন্ডগুলোতে ইনভেস্ট করলে আপনি ওই LTCG বা লং টার্ম ক্যাপিটাল গেনের যে আপনার ট্যাক্স, সেটা ছাড় পাবেন, কিন্তু কতগুলো কন্ডিশন আছে। সেই কন্ডিশনগুলো কি কি? প্রথম কথা, যে ইনভেস্টমেন্ট কিন্তু আপনি যে অ্যাসেটটা বিক্রি করছেন না, সেই অ্যাসেট বিক্রির 6 মাসের মধ্যেই করতে হবে। অর্থাৎ যেদিন আপনি বাড়িটা বিক্রি করলেন বা জমিটা বিক্রি করলেন, যে টাকাটা পেলেন, সেই টাকাটা 6 মাসের মধ্যে কিন্তু আপনাকে এই যে 4টে বন্ডের কথা বললাম, এই 4টে বন্ডেতে ইনভেস্ট করে দিতে হবে। 2 নম্বর, এই যে বন্ড, এই বন্ডটা 5 বছরের টেনিওর, তো 5 বছরের পরেই রিডিম করতে পারবেন। তার আগে যদি আপনি এটাকে রিডিম করতে চান, তাহলে কিন্তু হবে না। দ্বিতীয় যে ব্যাপারটা, এই বন্ডটা কিন্তু নন ট্রান্সফারেবল। এই বন্ডটাকে খুব ট্রান্সফার করা যাবে না, বন্ডটাকে খুব বিক্রি করা যাবে না। ইভেন এই বন্ডটা কোনো জায়গাতে সিকিউরিটি হিসাবে জমা দিয়ে লোনও নেওয়া যাবে না। এই বন্ডটা কিন্তু আপনাকে নিজের কাছেই রাখতে হবে 5 বছরের জন্য। অবশ্য তার বিনিময়ে আপনি সুদও পাবেন বছর বছর। আর একটা পয়েন্ট যেটা, সেটা হলো যে এই যে এক্সেমশনটা, সেটা শুধু কিন্তু ওই লং টার্ম ক্যাপিটাল গেন যেটা আছে, সেই এক্সেমশনটাই পাবেন, মানে যে গেনটা হলো সেই গেনেরই ছাড়টা পাবেন। 4 নম্বর যে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো এই যে গেনটা, এই গেনটা ম্যাক্সিমাম 50 লাখ টাকা পর্যন্তই আপনি অ্যাভেল করতে পারবেন। সেটা আমি শুরুতেই বলেছিলাম ভিডিও, যে 50 লাখ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম LTCG ছাড় পাওয়া যাবে এখানে ইনভেস্ট করলে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ধরুন আপনার ক্যাপিটাল গেন যা হলো, তার থেকে যদি আপনি বন্ডে কম ইনভেস্ট করেন, আপনি বন্ডে যত টাকা ইনভেস্ট করলেন তত টাকাই কিন্তু আপনি ছাড় পাবেন, তার বেশি নয়। মানে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, মনে করুন আপনার গেন হলো 30 লাখ টাকা, আপনি যদি 20 লাখ টাকার বন্ড কেনেন, তাহলে 20 লাখ টাকার পর্যন্ত ক্যাপিটাল গেন ছাড় হলো, বাকি 10 লাখ টাকার জন্য আপনাকে কিন্তু ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে। এরপরে আপনাকে ওই ক্যাপিটাল গেন বন্ডের কিছু ফিচার্স বলে দিই। প্রথম যেটা, সেটা হচ্ছে টেনিওর, যেটা আগেই বলেছি, টেনিওর হচ্ছে 5 বছর, অর্থাৎ 5 বছরের জন্য আপনার বন্ডেতে ইনভেস্ট করতে হবে। এরপরে যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো এর ইন্টারেস্ট, মানে এখান থেকে কত ইন্টারেস্ট দেবে। দেখুন, এর ইন্টারেস্ট হলো 5.25% প্রতি বছর। আপনার যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালের উপরে সরল সুদের হারে 5.25% ইন্টারেস্ট ক্যালকুলেশন করলে যত টাকা আপনি সুদ পান, সেই টাকাটা বছরে একবার আপনার অ্যাকাউন্টেতে জমা হবে।
এরপরে আসছে ট্যাক্সেশন, আপনি যে ইন্টারেস্টটা পাচ্ছেন সেই ইন্টারেস্টের উপরে কোনো টিডিএস কাটবেন। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হলো যে আপনার এই যে ইন্টারেস্ট ইনকামটা হলো, এই ইন্টারেস্ট ইনকামটা কিন্তু আপনার যে ট্যাক্সেবল ইনকাম সেখানেতে যোগ হবে এবং আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী সেটাতে আপনাকে ট্যাক্স দিতে হবে। এরপরে যেটা আসবে যে ম্যাচুরিটি তো 5 বছর পরে বলেছি, 5 বছর পরে এটা অটোমেটিক্যালি রিডিম হয়ে যাবে এবং আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টেতে আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা ছিল, যে টাকা দিয়ে আপনি বন্ডটা কিনেছিলেন, আপনার অ্যাকাউন্টে সেটা ফিরে চলে আসবে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট যেটা প্যারামিটার, সেটা হলো বন্ডের রেটিং। দেখুন, বন্ডে যখন ইনভেস্ট করতে হয় তখন দেখে নিতে হয় বন্ডের রেটিং কেমন, অর্থাৎ যে বন্ডটাতে আমি ইনভেস্ট করছি তাদেরকে তো আমি টাকাটা জমা করলাম, 5 বছর 10 বছর পরে যখন বন্ডটা ম্যাচিওর হবে আমার আসল টাকাটা তারা ফেরত দিতে পারবে তো, মানে তাদের সেই ক্ষমতা আছে তো। সেইটা জানার জন্য বিভিন্ন যেসব ফিনান্সিয়াল সংস্থা, যেমন ধরুন ক্রিসিল, কেয়ার, এরা তাদের রেটিং করে যে এর কতখানি সামর্থ্য আছে ওটাকে ফেরত দেওয়ার। তো তাদের যে হায়েস্ট রেটিং AAA, সেটা কিন্তু এই প্রতিটা কর্পোরেশনেরই আছে। কারণটা কি? কারণ এগুলো তো সবই গভর্নমেন্ট ব্যাকড অর্গানাইজেশন। আপনাকে বলেছি, রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন বলুন বা হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াই বলুন বা রেলওয়ের ফিনান্স কর্পোরেশন বলুন, এগুলো সবই তো গভর্নমেন্ট ব্যাক সংস্থা। তো এদের যে ক্রেডিট রেটিং সেটা একদম সম্পূর্ণ ভালো। সুতরাং আপনি এখান থেকে টাকা ডুবে যাবে এরকম ভয় নেই। আসলে এই বন্ডগুলোতে ইনভেস্ট করলে আসলে কিন্তু আপনি পরোক্ষভাবে দেশের বৃদ্ধিতে সাহায্য করছেন, দেশের উন্নতিতে, ডেভেলপমেন্টে সাহায্য করছেন। কারণটা কি? কারণ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দেশে রাস্তাঘাট তৈরি করছে। রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশনের মিশনটা হচ্ছে যে গোটা দেশের গ্রামে গ্রামে বিদ্যুৎকে ছড়িয়ে দেওয়া। রেলওয়ে ফিনান্স কর্পোরেশনের কাজ হলো দেশেতে রেলওয়ের বিস্তার করা, রেলের ট্রাক থেকে শুরু করে সব কিছুতে ফিনান্স করা। তো এই জায়গাতে ইনভেস্ট করা বা এই জায়গার বন্ডে ইনভেস্ট করা মানে পরোক্ষভাবে দেশের আপনার ডেভেলপমেন্টেতেও সাহায্য করা। আর এই কারণের জন্যই মনে হয় গভর্নমেন্ট এই জায়গাতে ট্যাক্সের সুযোগটা দিয়েছে। এরপরে যেটা আসছে সেটা হলো মোড অফ হোল্ডিং, অর্থাৎ আপনি যে বন্ডটা কিনলেন সেই বন্ডটা হোল্ড করে রাখারও দুটো অপশন আছে। একটা হচ্ছে ডিম্যাট ফর্ম। ডিম্যাট ফর্ম মানে কি? মানে আপনি শেয়ার বাজারেতে যেমন করে কেনা হয় না, সেইভাবে কেনা হবে। আপনার কাছে যদি কোনো ব্রোকিং হাউসের অলরেডি অ্যাকাউন্ট থাকে, যেমন ধরুন HDFC সিকিউরিটি, ICICI সিকিউরিটিস, এরকম যেখান দিয়ে আপনি শেয়ার কেনেন সেইভাবে বন্ডও কিনতে পারেন। সেক্ষেত্রে এটা আপনার ডিম্যাট ফর্মেটে থাকবে, অথবা এটাকে আপনি ফিজিক্যাল ফর্মেতেও কিনতে পারেন। এরপরে যেটা আসছে সেটা হলো মিনিমাম ইনভেস্টমেন্ট। মিনিমাম ইনভেস্টমেন্ট আপনার একটা বন্ড কিনতেই হবে এবং তার ভ্যালু হচ্ছে 10,000 টাকা। ম্যাক্সিমাম কত কিনতে পারবেন? 50 লাখ টাকা ম্যাক্সিমাম কেনা যাবে। তার মানে হলো আপনার 500 বন্ড আপনি ম্যাক্সিমাম কিনতে পারবেন। এইবার প্রশ্ন হলো এই বন্ডটা আপনি কিভাবে কিনবেন? কেনার দুটো অপশন আছে। একটা হচ্ছে ডিম্যাট ফর্মেতে। ডিম্যাট ফর্মেতে আপনার একটা স্টক ব্রোকার থাকবে। স্টক ব্রোকারের থ্রু দিয়ে যেমন করে আপনি শেয়ার কেনেন, ঠিক সেইভাবে এইরকম বন্ডও আপনি কিনতে পারবেন। অথবা থ্রু ইউর ব্যাংকার, সেক্ষেত্রে আপনি আপনার ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে বলবেন যে এই বন্ড কিনবো, তারা আপনাকে কিভাবে কিনতে হবে না কিনতে হবে সব ব্যাপারটাতে আপনাকে হেল্প করে দেবে। এইবার রামবাবু কিন্তু খুব হুঁশিয়ার লোক, তার অঙ্কের মাথাটা খুব ভালো খেলে। তার মনে একটা প্রশ্ন আসছে, সেটা হলো এই যে ক্যাপিটাল গেন বন্ডের কথা বলছেন, 5 বছর ধরে ইনভেস্ট করবো কিন্তু ইন্টারেস্ট রেট তো খুবই কম, 5.25% অনলি। এইবার যদি অন্যান্য ইনভেস্টমেন্ট অপশন দেখি, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেতে 8.2% ইন্টারেস্ট দিচ্ছে। NSC বা অন্যান্য ইনভেস্টমেন্ট অপশানে তো ভালো ইন্টারেস্ট দিচ্ছে না, 7.7% ইন্টারেস্ট দিচ্ছে। এইবার যদি মনে করুন আমার ওই যে লং টার্ম ক্যাপিটাল গেন যেটা ট্যাক্স দিতে হবে, সেই ট্যাক্সটা অ্যাকচুয়ালি কত টাকা ক্যালকুলেশন হয়ে আসছে, এইবার সেই টাকাটা দিয়ে যদি আমি এইসব হাই ইন্টারেস্ট ইল যেসব অপশানগুলো আছে এইখানেতে ইনভেস্ট করলাম, তাহলে কোনটাতে লাভ বেশি হবে? তো সেইটা যদি আমাকে কম্পেয়ার করতে হয় তাহলে তো আমাকে দুটো জিনিস দেখতে হবে। প্রথম, যে আলটিমেটলি হাউস বিক্রি করার পর লং টার্ম ক্যাপিটাল গেন আবার কত হলো এবং তার জন্য আমাকে কত ট্যাক্স দিতে হবে সেটা একদিকে ক্যালকুলেশন করে দেখতে হবে। আর একদিকে দেখতে হবে যে ট্যাক্স দিয়ে দেওয়ার পরেতে বাকি যে টাকাটা আছে সেই টাকাটা হাই ইল্ড যে ইনভেস্টমেন্ট অপশান আছে সেইখানে যদি আমি ইনভেস্ট করি সেখান থেকে আমি কত রিটার্ন পাবো। তো এই নিয়ে একটা ভিডিও বানানোর প্ল্যান আমি করেছি। আপনারা কি ইন্টারেস্টেড এই বিষয়তে? তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি একটা প্র্যাকটিক্যাল কেস স্টাডি বানাতে পারি এই নিয়ে, যে কোন ক্ষেত্রে আপনার লাভ বেশি হবে।